কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালির প্রথম থেকে পঞ্চম পরিচ্ছদ অবধি পাঠ করা হচ্ছে। বিনোদিনীর মাতা হরিমতী মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্যা দিয়া পড়িল। দুইজনেই একই গ্রামের মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছে। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন, বাবা মহিন, গরিবের মেয়েটাকে উদ্ধার করিতে হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে, তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলিবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরো ঢের আছে। রাজলক্ষ্মী, মহিন, ওই তোর দোষ, তোর কাছে বিয়ের কথাটি পারিবার জো নাই। মহেন্দ্র, মা, ও কথাটা বাদ দিয়াও সংসারে কথার অভাব হয় না, অতএব ওটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন, মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতো ছিল না। প্রায় 22 বছর হইল MA পাশ করিয়া ডাক্তারি আরম্ভ করিয়াছে, তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারের অন্ত ছিল না। কাঙারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত্ত থাকায় তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। মার সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হইবার জো ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত করিয়া ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটিকে একবার দেখিয়া আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখিয়া আর কি হইবে, তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দ বিচার মিথ্যা। কথাটির মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন শুভদৃষ্টির সময় তাহার পছন্দের সহিত পুত্রের পছন্দের নিশ্চয় মিল হইবে, তখন মহেন্দ্রের করিসুর কোমল হইয়া আসিবে। রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল। অবশেষে 2-4 দিন আগে সে বলিয়া বসিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা এবং মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে, এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল। পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একবারেই মুখ বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী। সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত। মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসাবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী তাহাকে বলিলেন, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হয়, না হলে গরিবের মেয়ে। বিহারী হাত জোর করিয়া কহিল, মা, উইটে পারিব না। যে মেঠাই তোমার মহেন্দ্র ভালো লাগে না বলিয়া রাখিয়া দেয়, সে মেঠাই তোমার অনুরোধে পড়িয়া আমি অনেক খাইয়াছি, কিন্তু কন্যার বেলা সেটি সহিবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করিবে, ও কেবল মহেন্দ্রকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনে স্থান দেয় না। এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা মিশ্রিত মমতা আরও একটু বাড়িল। বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিলেন না, কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখাইয়াছিলেন। কন্যার বিবাহের বয়স ক্রমেই বাড়িয়া যাইতেছিল, তবু তাহার হুঁশ ছিল না। অবশেষে তাহার মৃত্যুর পরে
বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছেন। টাকা করিও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসাতের গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতুষ্পুত্রের সহিত উক্ত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়াইলেন। অনতিকাল পরে কন্যা বিধবা হইল। মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্যে বিবাহ করি নাই। স্ত্রী বিধবা হইলে তো এক দণ্ডও টিকিতে পারিতাম না। বছর 3 পরে আবার একদিন মাতা পুত্রের কথা হইতেছিল। বাবা, লোকে যে আমাকেই নিন্দে করে। কেন মা? লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ? পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায়, এই ভয়ে তোর বিবাহ দিছি না। লোকে এইরূপ বলা বলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হওয়াই উচিত। আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারিতাম না, লোকের নিন্দা মাথা পাতিয়া লইতাম। মা হাসিয়া কহিলেন, শোনো একবার ছেলের কথা শোনো। মহেন্দ্র কহিল, বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসেই, তখন এত কষ্টের স্নেহের মা কোথায় সরিয়া যায়? এ যদি বা তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না। রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সমাগতা বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভাই মেজ বউ, মহিন বলে কি শোনো, বউ পাছে মাকে ছাড়াইয়া ওঠে এই ভয়ে ও বিয়ে করিতে চায় না। এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? কাকি বলিলেন, এ তোমার বাছা বাড়াবাড়ি। যখনকার যা তখন তাই শোভা পায়। এখন মার আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘর কন্যা করিবার সময় আসিয়াছে। এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জা বোধ হয়। এ কথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না, এবং এই প্রসঙ্গে তিনি যে কথাটি বলিলেন তাহা সরল হইতে পারে, কিন্তু মধুমাখা নহে। কহিলেন, আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তোমার তাতে লজ্জা কেন মেজবু? ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে। রাজলক্ষ্মী মনে করিলেন, পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা হিংসা করিয়াছে। মেজবউ কহিলেন, তুমি বউ আনিবার কথা পারিলে বলিয়া কথাটা উঠিল, নইলে আমার অধিকার কি? রাজলক্ষ্মী কহিলেন, আমার ছেলে যদি বউ না আনে, তোমার বুকে তাতে শেল বেঁধে কেন? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখনো উহাকে দেখিতে শুনিতে পারিব, আর কাহারও দরকার হইবে না। মেজবউ অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল, এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়াই তাহার কাকির ঘরে উপস্থিত হইল। কাকি তাহাকে যাহা বলিয়াছিলেন তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না, ইহা সে নিশ্চিত জানিত, এবং ইহাও তাহার জানা ছিল কাকির একটি পিতৃমাতৃহীনা বঞ্ঝি আছে, এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোন সূত্রে আপনার ভগিনীটিকে শান্তি দিয়া ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চায়। যদিচ বিবাহে সে নারাজ, তবুও কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল, তখন বেলা আর বড় বাকি নাই। কাকি অন্নপূর্ণা তাহার ঘরে কাটা জালনার গারদের উপর মাথা রাখিয়া শুষ্ক বিমর্ষ মুখে বসিয়াছিলেন। পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে, এখনো স্পর্শ করেন নাই। অল্প কারণেই মহেন্দ্রের চোখে জল আসিত। কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে ডাকিল, কাকিমা। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, আয় মহিন, বোস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা পাইয়াছে, প্রসাদ খাইতে যাই। অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া
উচ্ছ্বসিত অশ্রু কণ্ঠে সংবরণ করিলেন এবং নিজে হাতে খাওয়াইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্রের হৃদয় তখন করুণায় আর্দ্র ছিল। কাকীকে সান্ত্বনা দিবার জন্য আহারান্তে হঠাৎ মনের ঝোঁকে বলিয়া বসিল, কাকী, তোমার সেই যে বঞ্ঝির কথা বলিয়াছিলে তাহাকে একবার দেখাইবে না? কথাটা উচ্চারণ করিয়াই সে ভীত হইয়া পড়িল। অন্নপূর্ণা হাসিয়া কহিলেন, তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন? মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, না, আমার জন্য নয় কাকী, আমি বিহারীকে রাজি করাইয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। অন্নপূর্ণা কহিলেন, আচ্ছা, তাহার কি আর এমন ভাগ্য হইবে? বিহারীর মতো ছেলে কি আর তাহার কপালে আছে? কাকীর ঘর হইতে বাহিরা হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিয়াই মার সঙ্গে দেখা হইল। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কি মহেন্দ্র, এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র কহিল, পরামর্শ কিছুই না, পান লইতে আসিয়াছি। মা কহিলেন, তোর পান তো আমার ঘরে সাজা আছে। মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদনস্ফুত চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া লহিলেন। ফোঁস করিয়া বলিয়া উঠিলেন, কি গো মেজ ঠাকুরন, ছেলের কাছে লাগালাগি করিতেছিলে বুঝি? বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াছিল। অন্নপূর্ণা ভোলেন নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবককে জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন। দিন স্থির হইয়াছে শুনিয়াই মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করিলে কেন কাকী? এখনো বিহারীকে বলাই হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন, এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবেন? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিলেন এবং কহিল, চলো তো, পছন্দ না হইলে তোমার উপর জোর চলিবে না। বিহারী কহিল, সে কথা বলিতে পারি না, কাকীর বঞ্ঝিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়া আসিবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা, নিজেকে হালকা রাখিয়া পরের স্কন্ধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখন কাকীর মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন। মহেন্দ্র একটু লজ্জিত এবং রুষ্ট হইয়া কহিল, তবে কি করিতে চাও? বিহারী কহিল, যখন তুমি আমার নাম ধরিয়া তাহাকে আশা দিয়াছ, তখন আমি বিবাহ করিব, দেখিতে যাইবার ভরং করিবার দরকার নাই। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করিত। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, না দেখিয়া বিবাহ করিবে সে কিছুতেই হইবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহের সম্মতি দিতে পারিব না, এই আমি শপথ করিলাম। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল, আমার সেই রেশমের জামা এবং ঢাকাই ধুতিটা বাহির করিয়া দাও তো। মা কহিলেন, কেন, কোথায় যাবি? মহেন্দ্র কহিল, দরকার আছে মা, তুমি দাও না, আমি পরে বলবো। মহেন্দ্র একটু সাজ না করিয়া থাকিতে পারিল না। পরের জন্য হইলেও কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্রেই যৌবন ধর্ম আপনি চুলটা ফিরাইয়া চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল। কন্যার জ্যাঠা শ্যামবাজারের অনুকূলবাবু নিজের উপার্জিত ধনের দ্বারাই তাহার বাগান সমেত 3 তলা বাড়িটাকে পাড়ার মাথার উপর তুলিয়াছেন। দরিদ্র ভ্রাতার মৃত্যুর পর পিতৃমাতৃহীনা ভ্রাতস্পুত্রীকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন। মাসি অন্নপূর্ণা বলিয়াছিলেন, আমার কাছে থাক,
তাহাতে ব্যয় লাঘবের সুবিধা ছিল বটে, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হইলেন না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না। নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই কড়া ছিলেন। কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদৃশী ভাবনা যাস্যা সিদ্ধির ভবতি তাদৃশী কথাটা খাটে না। ভাবনার সঙ্গে খরচও চাই। তাই পণের কথা উঠিলেই অনুকূল বলেন, আমার তো নিজের মেয়ে আছে, আমি একার কত পারিয়া উঠিব। এমন করিয়া দিন বহিয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গুজিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দিবসান্তে সূর্য অধমুখ। দোতলায় দক্ষিণ বারান্দায় চিত্রিত চিক্কন চীনের টালি গাঁথা। তাহারি প্রান্তে দুই অভ্যাগতদের জন্য রূপার রেকাবি, ফল মূল মিষ্টান্নে শোভমান এবং বরফ জলপূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু জলে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে লইয়া আলজ্জিতভাবে খাইতে বসিয়াছেন। নিচে বাগানে মালি তখন ঝাঁঝরিতে করিয়া গাছে গাছে জল দিতেছিল। সেই স্নিগ্ধ সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাস মহেন্দ্রের শুভ্র কুঞ্চিত সুবাসিত চাদরের প্রান্তকে দুর্দাম করিয়া তুলিয়াছিল। আশেপাশের দ্বার জানলায় ছিদ্রান্তরাল হইতে একটু আত্র চাপা হাসি, ফিস ফিস কথা, দু একটা গহনার টুংটাং যেন শোনা যায়। আহারের পর অনুকূল বাবু ভেতর দিকে চাহিয়া কহিলেন, চুনি, পানটা নিয়ে আয় রে। কিছুক্ষণ পরে সংকোচের ভাবে পশ্চাতের একটা দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়াইয়া আনিয়া পানির বাটা হাতে অনুকূল বাবুর কাছে আসিয়া দাঁড়াইল। তিনি কহিলেন, লজ্জা কি মা, বাটা ওই ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া কম্পিত হস্তে পানির বাটা অতিথিদের আসন পাশে ভূমিতে রাখিয়া দিল। বারান্দার পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্ত আভা তাহার লজ্জিত মুখটিকে মণ্ডিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পান্বিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখিয়া লইল। বালিকা তখনই চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূলবাবু কহিলেন, একটু দাঁড়া চুনি। মহেন্দ্রবাবু, এইটি আমার ছোট ভাই অপূর্বের কন্যা। সে তো চলিয়া গেছে, এখন আমি ছাড়া ইহার আর কেহই নাই। বলিয়াই তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মহেন্দ্রের হৃদয়ে আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল। কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিত না। আত্মীয়রা বলিত, এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়াটাই সম্ভাবনা অধিক। কিন্তু অনুগ্রহ পালিতা বলিয়া একটি কুণ্ঠিত ভীরু ভাবে তাহার নব যৌবন আরম্ভকে সংযত এবং সংবৃত করিয়া রাখিয়াছিল। আর্দ্রচিত্ত মহেন্দ্র জিজ্ঞেস করিল, তোমার নাম কি? অনুকূলবাবু উৎসাহ দিয়া কহিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নত মুখে বলিল, আমার নাম আশালতা। আশা। মহেন্দ্রের মনে নামটি বড় করুণ এবং কণ্ঠটি বড় কোমল। অনাথা আশা। দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়াই গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র কহিল, বিহারী, এই মেয়েটিকে তুমি ছাড়িও না,
বিহারী তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, মেয়েটিকে দেখিয়া উহার মাসিকে মনে পড়ে, বোধ হয় অমনি লক্ষ্মী হইবে। মহেন্দ্র কহিল, তোমার স্কন্ধে যে বোঝা চাপাইলাম, এখন বোধ হয় তাহার ভার তত গুরুতর বোধ হইতেছে না? বিহারী কহিল, না, বোধ হয় সহ্য করিতে পারিব। মহেন্দ্র কহিল, কাজ কি এত কষ্ট করিয়া? তোমার বোঝা না হয় আমি স্কন্ধে তুলিয়া লই, কি বলো? বিহারী গম্ভীরভাবে মহেন্দ্রের মুখের দিকে চাহিল, কহিল, মহিন্দা, সত্যি বলিতেছ? এখনো ঠিক করিয়া বলো, তুমি বিবাহ করিলে কাকি ঢের বেশি খুশি হইবেন। তাহা হইলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারিবেন। মহেন্দ্র কহিল, তুমি পাগল হইয়াছ? সে হইলে অনেককাল আগে হইয়া যাইত। বিহারী অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল। মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়া পৌঁছিল। মা তখন লুচি ভাজা ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাকি তখনও তাহার বঞ্ঝির নিকট হইতে ফেরেন নাই। মহেন্দ্র একা নির্জন ছাদের উপরে গিয়া মাদুর পাতিয়া শুইল। কলিকাতার হর্মশিখর পুঞ্জের ওপর শুভ্র সপ্তমীর অর্ধচন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়ামন্ত্র বিকীর্ণ করিতেছিল। মা যখন খাবার খবর দিলেন, মহেন্দ্র অলস স্বরে কহিল, বেশ আছি, এখন আর উঠিতে পারি না। মা কহিলেন, এখানেই আনিয়া দি না? মহেন্দ্র কহিল, আজ আর খাইব না, আমি খাইয়া আসিয়াছি। মা জিজ্ঞেস করিলেন, কোথায় খাইতে গিয়াছিলি? মহেন্দ্র কহিল, সে অনেক কথা, পরে বলিব। মহেন্দ্রের অভূতপূর্ব ব্যবহারে অভিমানিনী মাতা কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। তখন মুহূর্তের মধ্যে আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল, না, আমার খাওয়ার এইখানেই আনো। মা কহিলেন, ক্ষুধা না থাকে তো দরকার কি? এই লইয়া ছেলেতে মাইতে কিয়ৎক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনশ্চ আহারে বসিতে হইল। রাত্রে মহেন্দ্রের ভালো নিদ্রা হইল না। প্রত্যুষে সে বিহারীর বাসায় আসিয়া উপস্থিত। সে কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম কাকিমার মনোগত ইচ্ছা আমি তাহার বঞ্ঝিকে বিবাহ করি। বিহারী কহিল, সেজন্য তো হঠাৎ নতুন করিয়া ভাবিবার দরকার ছিল না, তিনি তো ইচ্ছা নানা প্রকারই ব্যক্ত করিয়াছেন। মহেন্দ্র কহিল, তাই বলিতেছি, আমার মনে হয় আশাকে বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইবে। বিহারী কহিল, সম্ভব বটে। মহেন্দ্র কহিল, আমার মনে হয় সেটা আমার পক্ষে নিতান্ত অন্যায় হইবে। বিহারী কিঞ্চিত অস্বাভাবিক উৎসাহের সহিত কহিল, বেশ কথা, সে তো ভালো কথা, তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না। এই কর্তব্য বুদ্ধিকাল তোমার মাথায় আসিলেই তো ভালো হয়। মহেন্দ্র একদিন দেরিতে এমন কি ক্ষতি হইল, যেই বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়া দিল, সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা দুঃসাধ্য বোধ হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, আর অধিককাল কথাবার্তা না হইয়া কাজটা সম্পন্ন হইয়া গেলেই ভালো হয়। মাকে গিয়া কহিল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখিব, বিবাহ করিতে রাজি হইলাম। মা মনে মনে কহিলেন, বুঝিয়াছি। সেই দিন মেজবউ কেন হঠাৎ তাহার বঞ্ঝিকে দেখিতে চলিয়া গেল এবং মহেন্দ্র সাজিয়া বাহির হইল। তাহার বারংবার অনুরোধ অপেক্ষা অন্নপূর্ণা চক্রান্ত যে সফল হইল,
ইহাতে তিনি সমস্ত বিশ্ববাধানের উপর অসন্তুষ্ট হইয়া উঠিলেন। বলিলেন, একটি ভালো মেয়ের সন্ধান করিতেছি। মহেন্দ্র আশার উল্লেখ করিয়া কহিল, কন্যা তো পাওয়া গেছে। রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইবে না বাছা, তাহা আমি বলিয়া রাখিতেছি। মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিল, কেন মা, মেয়েটি তো মন্দ নয়। রাজলক্ষ্মী, তাহার তিন কুলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিয়া আমার কুটুম্বের সুখ কি হইবে? মহেন্দ্র, কুটুম্বের সুখ না হয় নাই হইল, আমি দুঃখিত হইব না, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে মা। ছেলের জেদ দেখিয়া রাজলক্ষ্মীর চিত্ত আরো কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, বাপ মা মরা অলক্ষণা কন্যার সহিত আমার একটি ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলের কাছ থেকে আমাকে ভাঙাইয়া লইতে চাও? এত বড় শয়তানি! অন্নপূর্ণা কাঁদিয়া কহিলেন, মহিনের সঙ্গে বিবাহের কোনো কথাই হয় নাই। সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমিও জানি না। মহেন্দ্রের মা সে কথা কিছুমাত্র বিশ্বাস করিলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকিয়া শাস্ত্র নেত্রে বলিলেন, তোমার সঙ্গেই তো সব ঠিক হইয়াছিল, আবার কেন উল্টাইয়া দিলে? আবার তোমাকে মত দিতে হইবে। তুমি উদ্ধার না করলে আমাকে বড় লজ্জায় পড়িতে হইবে। মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। বিহারী কহিল, কাকিমা, সে কথা আমাকে বলা বাহুল্য। তোমার বঞ্জি যখন, তখন আমার অমতের কোনো কথাই নাই। কিন্তু মহেন্দ্র। অন্নপূর্ণা কহিলেন, না বাছা, মহেন্দ্রের সঙ্গে তাহার কোনো মতে বিবাহ হইবার নয়। আমি তোমাকে সত্যি কথাই বলিতেছি, তোমার সঙ্গে বিবাহ হইলেই আমি সবচেয়ে বেশি নিশ্চিন্ত হই। মহিনের সঙ্গে সম্বন্ধ আমার মত নাই। বিহারী কহিল, কাকি, তোমার যদি মত না থাকে তাহা হইলে কোনো কথাই নাই। এই বলিয়া সে রাজলক্ষ্মীর নিকটে গিয়া কহিল, মা, কাকির বঞ্ঝির সঙ্গে আমার বিবাহ স্থির হইয়া গেছে। আত্মীয় স্ত্রীলোক কেহই কাছে নাই, তাই লজ্জার কাছে মাথা খাইয়া নিজেই খবরটা দিতে হইল। রাজলক্ষ্মী বলিল, বলিস কি বিহারী, বড় খুশি হইলাম। মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত। এ মেয়ে কিছুতেই হাতছাড়া করিস নে। বিহারী, হাতছাড়া কেন হইবে? মহিন্দা নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়াছেন। এই সকল বাধা বিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল। সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় লইল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার গৃহে উপস্থিত হইয়া কহিলেন, মেজ বউ, আমার ছেলে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাকে রক্ষে করো। অন্নপূর্ণা কহিলেন, দিদি, একটু ধৈর্য ধরিয়া থাকো, দুদিন বাদেই তাহার রাগ পড়িয়া যাইবে। রাজলক্ষ্মী কহিলেন, তুমি তাহাকে জানো না, সে যাহা চায় না পাইলে যাহা খুশি করিতে পারে। তোমার বঞ্ঝির সঙ্গে যেমন করিয়া হোক তাহার। অন্নপূর্ণা, দিদি, সে কি করিয়া হয়? বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার প্রায় পাকা হইয়াছে। রাজলক্ষ্মী কহিলেন, সে ভাঙিতে কতক্ষণ? বলিয়া বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা, তোমার জন্য ভালো পাত্রী দেখিয়া দিতেছি। এ কন্যাটি ছাড়িয়া দিতে হইবে, এ তোমার যোগ্যই নয়। বিহারী কহিল, না মা, সে হয় না, সে সমস্তই ঠিক হইয়া গেছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, আমার মাথা খাও মেজবু, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বলিলেই সব ঠিক হইবে। অন্নপূর্ণা বিহারীকে কহিলেন, বিহারী, তোমাকে বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করি বলো?
আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিন্ত হইতাম, কিন্তু সব তো জানিতেছ। বিহারী, বুঝিয়াছি কাকি, তুমি যেমন আদেশ করিবে তাহাই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহারো সঙ্গে বিবাহের অনুরোধ করিও না। বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণা চক্ষু জলে ভরে উঠিল। মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন, বারবার মনকে বুঝাইলেন, যাহা হইল তাহা ভালোই হইল। এইরূপে রাজলক্ষ্মী, অন্নপূর্ণা এবং মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর ঘাত প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর হইয়া বাজিল। মিষ্টান্নে মিষ্টির ভাগ লেশ মাত্র কম পড়িল না। আশা সজ্জিত সুন্দর দেহে, লজ্জিত মুগ্ধ মুখে আপন নতুন সংসারে প্রথম পদার্পণ করিল। তাহারই কুলাইয়ের মধ্যে কোথাও যেন কোনো কণ্টক আছে, তাহা তাহার কম্পিত কোমল হৃদয়ে অনুভব করিল না, বরঞ্চ জগতে তাহার একমাত্র মাতৃস্থানীয় অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাসে ও আনন্দে তাহার সর্বপ্রকার ভয় সংশয় দূর হইয়া গেল। বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আমি বলি, এখন বৌমা কিছুদিন তার জ্যাঠার বাড়ি গিয়াই থাকুক। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন মা? মা কহিলেন, এবারে তোমার এক্সামিন আছে, পড়াশোনার ব্যাঘাত হইতে পারে। মহেন্দ্র, আমি কি ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বুঝিয়া চলিতে পারি না? রাজলক্ষ্মী, তা হোক না বাপু, আর একটা বছর বই তো নয়। মহেন্দ্র, বউয়ের বাপ মা যদি কেহ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না। রাজলক্ষ্মী মনে মনে কহিল, ওরে বাস রে, উনি কর্তা, শাশুড়ি কেহ নয়। কাল বিবাহ করিয়া আজি এত দরদ। কর্তা তো আমাদেরও বিবাহ করিয়াছিলেন, কিন্তু এমন স্ত্রৈণতা, এমন বেহায়াপনা তো তখন ছিল না। মহেন্দ্র খুব জোরের সঙ্গে কহিল, কিছু ভাবিও না মা, এক্সামিনের কোনো ক্ষতি হইবে না। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্যার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘরে আসার দিনগুলি কাটিল এবং রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া বঞ্ঝির নিকট হইতে দূরে থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদণ্ডের প্রায় সমস্ত রস নিঃশেষপূর্বক চর্বণ করিতে থাকে, তখন হতশ্বাস লুব্ধ বালকের ক্ষোভ উত্তর উত্তর যেমন অসহ্য বাড়িয়া ওঠে, মহেন্দ্র সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্টি রস যে কেবলই ঘরকন্যার দ্বারা পিষ্ট হইতে থাকিবে, ইহা কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকি, মা বউকে যেরূপে খাটাইয়া মারিতেছে, আমি তো তাহা দেখিতে পারি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছে, কিন্তু বলিলেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হইতেছে, ভালোই হইতেছে। এখনকার মেয়েদের মতো নোভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল, এখনকার মেয়ের মতো হইবে, তা ভালোই হোক আর মন্দই হোক। আমার স্ত্রী যদি আমারই মতো নোভেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে,
তবে তাহাতে পরিতাপ বা পরিহাসের বিষয় কিছুই দেখি না। অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনিতে পাইয়া রাজলক্ষ্মী সর্বকর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র স্বরে জিজ্ঞেস করিলেন, কি তোমাদের কিসের পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিত ভাবেই বলিল, পরামর্শ কিছুই না মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারি না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীর ভাবে কহিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে আমি লেখাপড়া শিখাইব। রাজলক্ষ্মী কিছু না কহিয়া দ্রুতপদে চলিয়া গেলেন এবং মুহূর্ত পরে বউয়ের হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপন করিয়া কহিলেন, এই লও, তোমার বধূকে তুমি লেখাপড়া শেখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র করজোড়ে কহিলেন, মাপ করো মেজোগিন্নি, মাপ করো। তোমার বঞ্ঝির মর্যাদা আমি বুঝিতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি। এখন তুমি উহাকে ধুয়াইয়া মুছাইয়া বিবি সাজাইয়া মহিনের হাতে দাও। উনি পায়ের উপর পা তুলে লেখাপড়া শিখুন, দাসী বৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে অর্ঘল বন্ধ করিয়া দিলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটির উপর বসিয়া পড়িল। আশা এই আকস্মিক গৃহবিপ্লবের কোনো কিছুই তাৎপর্য না বুঝিয়া লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রীর ভার নিজের হাতেই লইতে হইবে, নইলে অন্যায় হইবে। ইচ্ছার সহিত কর্তব্য বুদ্ধি মিলিত হওয়াতেই সঙ্গে সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, বন্ধুকৃত্য, সামাজিকতা? স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল। কাজের প্রতি দিকপাত বা লোকের প্রতি ভ্রুক্ষেপ মাত্রও করিল না। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়া পড়ে, তবুও আমি ফিরিয়া তাকাইব না। দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোনো অনুতপ্তের পদশব্দ শোনা যায় না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাইতে আসিলে ক্ষমা করিবেন, নইলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছিল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, তিনি নিজে গিয়াই ক্ষমা করিয়া আসিবেন। ছেলে অভিমান করিয়া আছে বলিয়া কি মাও অভিমান করিয়া থাকিবে? তেতালার ছাদের এক কোণে ক্ষুদ্র গৃহে মহেন্দ্রের শয়ন ও অধ্যয়নের স্থান। এ কদিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘরদুয়ার পরিষ্কার করার সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। কয়দিন মাতৃস্নেহ চিরাভ্যস্ত কর্তব্যগুলি পালন না করায় তাহার হৃদয় স্তন্য ভারাতু স্তনের ন্যায় অন্তরে অন্তরে ব্যথিত হইয়া উঠিয়াছিল। সেদিন দ্বীপ্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণে কলেজ গেছে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসি। কলেজ হইতে ফিরিয়া সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়নগৃহের একটি দ্বার খোলা ছিল। তাহার সম্মুখে আসিতেই যেন হঠাৎ কাঁটা বিঁধিল। চমকাইয়া দাঁড়াইলেন, দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মহেন্দ্রের প্রখর আলোক উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে নিচে নামিয়া আসিলেন। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক পীতবর্ণ হইয়া আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না। হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের
উপবাসন দৈন্যকে দূর করিয়া দেয়। দুর্বল নতভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে অসংকোচে অসংশয়ে আপনার অধিকার উন্নত উজ্জ্বল করিয়া তোলে। আশার সেইরূপ হইল। যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল সেখানে সে কখনো আত্মীয়তার দাবি করিতে পায় নাই। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় একটি নিকটতম সম্বন্ধ এবং নিঃসন্দিগ্ধ অধিকার পাইল, তখন সে অযত্নে লালিতা অনাথার মস্তকে স্বামী স্বহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন। তখন সে আপন গৌরব পদ গ্রহণ করিতে লেশ মাত্র বিলম্ব করিল না। নববধূযোগ্য লজ্জা ভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যেই স্বামীর পদপ্রান্তে অসংকোচে আপন সিংহাসন অধিকার করিল। রাজলক্ষ্মী সেদিন মধ্যাহ্নে সেই সিংহাসনে এই নতুন আগত পরের মেয়েকে এমন চিরাভ্যস্ত স্পর্ধার সহিত বসিতে থাকিতে দেখিয়া দুঃসহ বিস্ময়ে নিচে নামিয়া আসিলেন। নিজের চিত্তদাহে অন্নপূর্ণাকে দগ্ধ করিতে লাগিলেন। কহিলেন, ওগো দেখো গো, তোমার নবাবের পুত্রী নবাবের ঘর হইতে কি শিক্ষা লইয়া আসিয়াছে। কর্তারা থাকিলে আজ। অন্নপূর্ণা কাতর হইয়া কহিলেন, দিদি, তোমার বউকে তুমি শিক্ষা দেবে, শাসন করবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ্টঙ্কারের মতো বাজিয়া উঠিলেন, আমার বউ? তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রাহ্য করিবে? তখন অন্নপূর্ণা সশব্দ পদক্ষেপে দম্পতিকে সচকিত সচেতন করিয়া মহেন্দ্রের শয়নগৃহে উপস্থিত হইলেন। আশা কহিলেন, তুমি এমনি করিয়া আমার মাথা হেট করবি? আশাকে কহিলেন, তুই এমনি করিয়া আমার মাথা হেট করবি পোড়ামুখী? লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই। বৃদ্ধা শাশুড়ির ওপর সমস্ত ঘরকন্যার কাজ চাপাইয়া দিয়া তুমি এখানে আরাম করিতেছ? আমার পোড়া কপাল, আমি তোমাকে এই ঘরে আনিয়াছিলাম? বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। আশাও নত মুখে বস্ত্রাঞ্চল খুঁটিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকি, তুমি বউকে কেন অন্যায় ভৎসনা করিতেছ? আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে তো ভালো কাজ করিয়াছ। ও বালিকা, অনাথা, মার কাছ হইতে কোনোদিন কোনো শিক্ষা পায় নাই। ও ভালো মন্দের কি জানে? তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো, উহার জন্য স্লেট, খাতা, বই কিনিয়া আনিয়াছি। আমি বউকে লেখাপড়া শিখাইব, তা লোকে নিন্দা করুক, আমার তাতে বই গেছে। অন্নপূর্ণা কহিলেন, তাহাই কি সমস্ত দিন শিখাইতে হইবে? সন্ধ্যার পর 1-8 ঘন্টা পড়িলেই তো ঢের হয়। মহেন্দ্র, অত সহজ কাজ নয় কাকি, পড়াশোনার জন্য একটু সময়ের দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আশাও ধীরে ধীরে তাহার অনুসরণের উপক্রম করিল। মহেন্দ্র দ্বার রোধ করিয়া দাঁড়াইল। আশা করুণ সজল নেত্রের কাতর অনুনয় মানিল না। কহিল, রোশো, ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি, সেটা পোষাইয়া লইতে হইবে। এমন গম্ভীর প্রকৃতির শ্রদ্ধেয় মূঢ় থাকিতে পারেন, যিনি মনে করিবেন মহেন্দ্র নিদ্রাবশে পড়াইবার সময় নষ্ট করিয়াছে। বিশেষরূপে তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে, মহেন্দ্রের তত্ত্বাবধানে অধ্যাপন কার্য যেরূপে নির্বাহ হয়, কোন স্কুলের ইন্সপেক্টর তাহার অনুমোদন করিবেন না। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিল। সে বস্তুতেই মনে করিয়াছিল লেখাপড়া শেখা তাহার পক্ষে নানা কারণে সহজ নয় বটে, কিন্তু স্বামীর আদেশবশত নিতান্তই কর্তব্য। এই জন্য সে প্রাণপণে অশান্ত বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত। শয়নগৃহের মেঝের উপর ঢালা বিছানায় এক পার্শ্বে অত্যন্ত গম্ভীর হইয়া বসিত
এবং পুঁথিপত্রের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িয়া মাথা দুলাইয়া দুলাইয়া মুখস্থ করিতে আরম্ভ করিত। শয়নগৃহের অপর প্রান্তে ছোট টেবিলের উপর ডাক্তারি বই খুলিয়া মাস্টার মশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রীর মনোযোগ লক্ষ্য করিয়া দেখিতেছেন। দেখিতে দেখিতে হঠাৎ ডাক্তারি বই বন্ধ করিয়া মহেন্দ্র আশার নাম ধরিয়া ডাকিত, চুনি। চকিত আশা মুখ তুলিয়া চাহিল। মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি, দেখি কোনখানটা পড়িতেছ। আশার ভয়ে উপস্থিত হইল। পাছে মহেন্দ্র পরীক্ষা করে। পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা অল্পই ছিল, কারণ চারুপাঠের চারুত্ব প্রলোভনে তাহার অবাধ্য মন কিছুতেই বশ মানে না। বাল্মীকি সম্বন্ধে সে যতই জ্ঞান লাভের চেষ্টা করে, অক্ষরগুলি ততই তাহার দৃষ্টিপাতের ওপর দিয়া কালো পিপিলিকার মতো সারে বাঁধিয়া চলিয়া যায়। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতো আশা ভয়ে ভয়ে বইখানি লইয়া মহেন্দ্রের চৌকির পাশে আসিয়া উপস্থিত হয়। মহেন্দ্র এক হাতে কটিদেশ বেষ্টন পূর্বক তাহার দৃঢ়রূপে বন্দি করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কতটা পড়িলে দেখি। আশা যতগুলো লাইনে চোখ বোলাইয়াছিল দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণ স্বরে বলে, এতটা পড়িতে পারিয়াছ? আমি কতটা পড়িয়াছি দেখিবে? বলিয়া তাহার ডাক্তারির বইয়ের কোনো একটা অধ্যায়ের শিরোনামটুকু দেখাইয়া দেয়। আশা বিস্ময়ে চোখ দুটা ডাগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করিতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলে, আমি একজনের কথা ভাবিতেছিলাম। সেই নিষ্ঠুর তখন চারুপাঠে উই পোকার মতো অত্যন্ত মনোহর বিবরণ লইয়া ভুলিয়াছিল। আশা এই অমূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারিত, কিন্তু হায়, কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতায় অন্যায় পরাভাব নীরবে মানিয়া লইতে হয়। ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইবে, মহেন্দ্রের এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিদ্যালয়েই কোনো নিয়ম মানিয়া চলে না। হয়তো একদিন মহেন্দ্র উপস্থিত নাই, সেই সুযোগে আশা পাঠে মন দিবার চেষ্টা করিতেছে। এমন সময় কোথা হইতে আসিয়া তাহার চোখ টিপিয়া ধরিল। পরে তাহার বই কাড়িয়া লইল, কহিল, নিষ্ঠুর, আমি না থাকিলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়া থাকো। আশা কহিল, তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে? মহেন্দ্র, তোমার কল্যাণে আমারই বা বিদ্যা এমনই কি অগ্রসর হইতেছে? কথাটা আশাকে হঠাৎ বাজিল। তৎক্ষণাৎ চলিয়া যাইতে উপক্রম করিয়া বলিল, আমি তোমার পড়ায় কি বাধা দিয়েছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝিবে? আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া তত সহজে আমি আমার পড়া করিতে পারি না। গুরুতর দোষারোপ। ইহার পরে স্বভাবতই শরতের এক পশলার মতো এক দফা কান্না সৃষ্টি হয় এবং অনতিকাল মধ্যেই কেবল একটি সজল উজ্জ্বলতা রাখিয়া সোহাগের সূর্যালোকে তাহা বিলীন হইয়া যায়। শিক্ষক যদি শিক্ষার সর্বপ্রধান অন্তরায় হয়, তবে অবলা ছাত্রীর সাধ্য কি বিদ্যারণ্যের মধ্যে পথ করিয়া চলে। মাঝে মাঝে মাসিমার তীব্র ভৎসনার কথা মনে পড়ে, চিত্ত বিচলিত হয়, বুঝিতে পারে লেখাপড়া একটা ছুতা মাত্র। শাশুড়িকে দেখিয়া লজ্জায় মরিয়া যায়, কিন্তু শাশুড়ি তাহাকে কোনো কাজ করিতে বলেন না, কোনো উপদেশ দেন না। অনাদিষ্ট হইতে আশা শ্বশুর গৃহের কাজকর্মে সাহায্য করিতে গেলে তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলেন, করো কি, শোবার ঘরে যাও, তোমার পড়া কামাই যাইতেছে। অবশেষে অন্নপূর্ণা আশাকে কহিলেন,
তোর যা শিক্ষা হইতেছে সে তো দেখিতেছি, এখন মহিনকেও কি ডাক্তারি হতে দিবি না? শুনিয়া আশা মনকে খুব শক্ত করিয়া কহিল, মহেন্দ্রকে বলিব, তোমার এক্সামিনের পড়া হইতেছে না, আজ হইতে আমি নিচে মাসিমার ঘরে গিয়া থাকিব। এই বয়সে এত বড় কঠিন সন্ন্যাসব্রত। শয়নালয় হইতে একেবারে মাসিমার ঘরে আত্মনির্বাসন, এই কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করিতে তাহার চোখের প্রান্তে জল আসিয়া পড়িল, তাহার অবাধ্য অধর কাঁপিয়া উঠিল, কণ্ঠস্বর রুদ্ধ প্রায় হইয়া আসিল। মহেন্দ্র কহিল, তবে তাই চলো, কাকির ঘরেই যাওয়া যাক, কিন্তু তাহা হইলে তাহাকে ওপরে আমাদের ঘরে আসিতে হইবে। আশা এত বড় উদার গম্ভীর প্রস্তাবের পরিহাস প্রাপ্ত হইয়া রাগ করিল। মহেন্দ্র কহিল, তার চেয়ে তুমি স্বয়ং দিন রাত্রি আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও, দেখো আমি এক্সামিনের পড়া মুখস্থ করি কিনা। অতি সহজেই সেই কথা স্থির হইল। চোখে চোখে পাহারার কার্য কিরূপ কিভাবে নির্বাহ হইত তাহাতে বিস্তারিত বিবরণ দেওয়া অনাবশ্যক। কেবল এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে সে বৎসর মহেন্দ্র পরীক্ষায় ফেল করিল এবং চারুপাঠের বিস্তারিত বর্ণনা সত্ত্বেও পুরভূত সম্বন্ধে আশার অনভিজ্ঞতা দূর হইল না। এইরূপ অপূর্ব পঠন পাঠন ব্যাপার যে সম্পূর্ণ নির্বিঘ্নে সমাপন হইয়াছিল তাহা বলিতে পারি না। বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাঁধাইয়া দিত, মহিন্দা মহিন্দা করিয়া সে পাড়া মাথায় তুলিত। মহেন্দ্রকে তাহার শয়ন গৃহের বিবর হইতে টানিয়া না বাহির করিয়া সে কোনো মতেই ছাড়িত না। পড়ায় শৈথিল্য করিয়াছে বলিয়া সে মহেন্দ্রকে বিস্তর ভৎসনা করিত। আশাকে বলিত, বৌঠান, গিলিয়া খাইলে হজম হয় না, চিবাইয়া খাইতে হয়, এখন সমস্ত অন্ন এক গ্রাসে গিলিতেছে, ইহার পরে হজমি গুলিয়ে খুঁজিয়া পাইবে তো। মহেন্দ্র বলিত, চুনি, ও কথা শুনিও না, বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে। বিহারী বলিত, সুখ যখন তোমার হাতেই আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। মহেন্দ্র উত্তর করিত, পরের হিংসা পাইতে যে সুখ আছে চুনি, আরেকটু হইলেই আমি গর্ধবের মতো তোমাকে বিহারীর হাতে সমর্পণ করিতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া বলিত, চুপ। এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর ওপর ভারী বিরক্ত হইত। একসময় তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার এক প্রকার বিমুখ ভাব ছিল। বিহারী তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া আমোদ করিত। রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেন। বিহারী কহিত, মা, পোকাও যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় নয়, কিন্তু যখন কাটিয়া উড়িয়া যায় তখন ফেরানো শক্ত। কে মনে করিয়াছিল ও তোমার বন্ধন এমন করিয়া কাটিবে? মহেন্দ্রের ফেল করা সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালে আকস্মিক অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন, কিন্তু তাহার গর্জন এবং দহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার আহার নিদ্রা দূর হইল।